Viewers, welcome to my channel. Hope all of you are going fine. Viewers, I am here today with all of you with my new class, and today I will discuss about the punctuation. We know all that it's very important and most used grammatical item in our English grammar. So I have decided to discuss about the punctuation marks in my class today. So please be with me until the end of the class. I will discuss about the punctuation marks. And the first place I will discuss about the full stop. So please let's start our class today and be with me. Viewers, first is যেটা আসছে পাংচুয়েশন যদি বলি, পাংচুয়েশন মানে হচ্ছে বাংলায় বললে বিরাম চিহ্ন, অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহার। আমরা কেন সাধারণত বিরাম চিহ্ন ব্যবহার করি? বিরাম চিহ্ন এই জন্যই ব্যবহার করা হয় বাক্যের সৌন্দর্য বৃদ্ধি এবং অর্থের সুস্পষ্টতা নিশ্চিত করার জন্য আমরা বিরাম চিহ্নকে ব্যবহার করি। তো আজকে আমরা শিখব কিভাবে বিরাম চিহ্নকে ব্যবহার করতে হয় এবং কোথায় ব্যবহার করতে হয়। যেমন আমি প্রথমে লিখেছি ইউজেস অফ ফুল স্টপ। ফুল স্টপকে কিভাবে ব্যবহার করতে হয় আমরা সকলেই জানি। দিস ওয়ান ইজ ফুল স্টপ। তো ভিউয়ার্স, যে কথা বলছিলাম, অর্থাৎ ফুল স্টপ ব্যবহৃত হয় সাধারণত দীর্ঘ বিরতি প্রকাশ করতে। এখন আমরা দেখব কিছু ব্যবহার। যেমন আমি প্রথম লিখেছি সম্পূর্ণ বিরতি বোঝাবার জন্য, তো দীর্ঘ বিরতি। এবার কোন সেন্টেন্সগুলোতে ব্যবহৃত হবে? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ, এই তিন প্রকার সেন্টেন্সের মধ্যে ফুল স্টপ ব্যবহৃত হবে। তাহলে যেমন আমি উদাহরণ লিখেছি হি ইজ আ গুড বয়, দিস ওয়ান ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। দেন ওপেন দ্য ডোর, দিস ওয়ান ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। এন্ড দেন মে গড ব্লেস ইউ, দিস ওয়ান ইজ অবজেক্টিভ সেন্টেন্স। এই হচ্ছে কোথায় কি বসবে সেটার উপর ডিপেন্ড করছে। এবার আসি এব্রিভিয়েটেড ওয়ার্ড, অর্থাৎ কোনো বড় শব্দকে যখন আমরা সংক্ষিপ্ত ফর্মে ব্যবহার করব, দিস ইজ কল্ড অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ডস। সেক্ষেত্রে যেমন বিএ, ব্যাচেলর অফ আর্টস, এমএ, মাস্টার্স অফ আর্টস, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দিস ওয়ান। এবার আসি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ইন্টারনেট কিংবা ইমেলের ঠিকানা লিখতে। যেমন আমি এখানে লিখেছি একটা ঠিকানা, অ্যাড্রেস লিখেছি ইন্টারনেটের www.edu.bd.com. This one is the address of a website, and so we have used full stop here. Then if we use an email, যেমন আমি বললাম abc@gmail.com, সেখানে ফুল স্টপকে মিন করছি, অর্থাৎ ইমেলও আমরা ফুল স্টপ ব্যবহার করতে পারি। এরপর আমি লিখেছি মৃদু আদেশ, অর্থাৎ সরাসরি কাউকে কোনো আদেশ করা হচ্ছে না, হ্যাঁ, কিন্তু কোনো কিছুকে করার জন্য বলা হচ্ছে, অথবা এটাকে আমরা বিনয়সূচক বাক্য বলতে পারি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ফুল স্টপ ব্যবহার করতে পারি। যেমন আমি লিখেছি পাস দ্য বক্স টু আদনান, হ্যাঁ, আবার বলতে পারি গিভ দ্য পেন্সিল টু রহিম, এরকম অর্থে, অর্থাৎ মৃদু আদেশ কিংবা বিনয়সূচক বাক্য হতে পারে। এবার আসি, এটা আমি প্রথম কথাটার মতোই আমরা সকলেই জেনে থাকবো, একটি কমপ্লিট সেন্টেন্সের শেষে, অর্থাৎ একটি বাক্য যখন পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা ফুল স্টপ ব্যবহার করব। যেমন আমি এখানে লিখেছি উই আর বাংলাদেশি, এখানে the sentence completed, so we have used full stop here. এরপর যে কথাটা আমি বলছিলাম, এখনকার সময় কিছু কিছু অংশে স্ট্যান্ডার্ড এব্রিভিয়েটেড, অর্থাৎ এক্ষেত্রে যেটা ঘটে সাধারণত শব্দের প্রথম অংশগুলিকে নিয়ে হয়। পুরো একটা সেন্টেন্স মানে ওয়ার্ড থেকে সেটার প্রথম দুইটি তিনটা যে অংশ থাকে, অর্থাৎ যে বর্ণগুলো থাকে সেগুলোকে নিয়ে আমরা অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড তৈরি করতে পারি। যেমন ভিউয়ার্স, ওয়েডনেসটাকে আমরা সংক্ষেপে ইন শর্ট ওয়েডনেসডে, এটসেট্রাকে ইটিসি, ডিসেম্বর থেকে ডিইসি লিখে ফুল স্টপ ডিসেম্বর, তার ফার্স্ট মেরিডিয়ান ফিএম, এই যে বিষয়গুলো, অর্থাৎ আমরা তার প্রথম কোনো অংশকে নিয়ে ফুল স্টপ ব্যবহার করেছি, হ্যাঁ, এই যে একদম ওয়েডনেসটার ওয়েডকে নিয়ে, ঠিক তেমনি করে এই হচ্ছে ফুল স্টপের ব্যবহারগুলো, সাধারণত এইগুলো দিয়ে ব্যবহৃত হয়। এবার আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ কমার ব্যবহার। চলুন দেখে আসি। সো ভিউয়ার্স, কমার ব্যবহার দেখছিলাম, আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট কনফিউজিং। তো যেহেতু কনফিউজিং, আমাদের একটু অনেক কিছু জানতে হবে। প্রথমত যাদের কাছে একই পার্টসেসের দুই অধিক শব্দ, একই পার্টসেসের, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ওরকম যেটাই হোক একই রকম হবে। যেমন এখানে আমি লিখেছি রহিম, করিম, জামাল, কামাল, সবগুলো নাম, এবং প্রত্যেকগুলোর পরে আমরা একটা করে কমা ব্যবহার করেছি। শুধুমাত্র শেষেরটার আগে অ্যান্ড হবে। একটু খেয়াল করি, রহিম, করিম, জামাল, কামাল অ্যান্ড আজাদ রিড ইন দ্য সেম স্কুল। তাহলে শুধু শেষেরটার উপর অ্যান্ড হয়েছে আর বাকিগুলোর ক্ষেত্রে কমা হয়েছে। এই গেল ফার্স্ট ওয়ান। এবার সেকেন্ড ওয়ান দেখবো, কেস ইন অ্যাপোজিশনের পূর্বে এবং পরে, অর্থাৎ যেমন আমি এখানে লিখেছি মিস্টার রহমান
আমি যদি এই অংশটা নাও পাই তাও কিন্তু অর্থ প্রদান করে। মিস্টার রহমান ইজ আ গুড ম্যান, একটু হইলেও কিন্তু কথা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু এখানে লিখেছি প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ, অর্থাৎ এখানে তার পরিচয় দেওয়া হচ্ছে। এটা হচ্ছে অ্যাপোজিশন, অর্থাৎ যখন সাবজেক্ট সম্পর্কে কিছু বলবে, কোনো অতিরিক্ত তথ্য প্রদান করবে, দিস ইজ কল্ড কেস ইন অ্যাপোজিশন। এখানে কার সম্পর্কে বলেছে? মিস্টার রহমান সম্পর্কে। তিনি কি করেন? তিনি ঢাকা কলেজের প্রিন্সিপাল। এই যে বিষয়টা, এটা হচ্ছে কেস ইন অ্যাপোজিশন। এই জন্য তার পূর্বে বসেছে, অর্থাৎ প্রিন্সিপাল ঢাকা কলেজের আগেও এবং পরেও। এটা হচ্ছে কেস ইন অ্যাপোজিশনের পূর্বে এবং পরে। যেমন আমি তো আরেকটা উদাহরণ বলি, দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। এই যে দ্য বয় লিখেছি, ইজ মাই ব্রাদার একটু লিখলেই হতো, কিন্তু আমি বলেছি মাঝে হু কেম হিয়ার, অর্থাৎ হু কেম হিয়ার আগেও কমা এবং পরেও কমা। দিস ইজ কল্ড কেস ইন অ্যাপোজিশন। এখন নেক্সটে যাই, ভোকেটিভ কেস। আমরা জেনে থাকবো ভোকেটিভ কেস মানে হচ্ছে সম্বন্ধবাচক, অর্থাৎ সম্পর্ক বা ডাকাডাকি করা, কাউকে কোনো নামে ডাকা। ভোকেটিভ কেস সেন্টেন্সের শুরুতে থাকলে পরে, মধ্যে থাকলে উভয় পাশে, আমি লিখি নাই কিন্তু বলে দিচ্ছি, এবং শেষে থাকলে তার আগে বসবে। যেমন আমি লিখেছি রাসেল, তাকে নাম ধরে ডাকা হয়েছে, এই জন্য তার পরে পরে বাকি অংশ। এখানে দেখি মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে মাঝে আছে, অর্থাৎ এখানে ভোকেটিভ কেসটা আমার বন্ধুরা বা আমার বন্ধু কি হয়েছে ওরা, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারে। তাহলে এই যে এটার আগেও আছে পরেও আছে, অর্থাৎ মাঝে বসেছে। আর এখানে এসে এই ভোকেটিভ কেসটা শেষে ব্যবহার করেছি, এই জন্য তার আগে আছে। তাহলে শেষে হলে আগে, মাঝে হলে দুই পাশে, এবং প্রথমে হলে পরে। এই হচ্ছে এটা। এবার আসি একাধিক পেয়ার অফ ওয়ার্ডস এর ক্ষেত্রে, অর্থাৎ জোড়ায় জোড়ায় যখন শব্দ বসবে তখন প্রত্যেকটার ক্ষেত্রে, যেমন হাই অ্যান্ড লো, কমা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওয়েল অ্যান্ড লো, অর্থাৎ সুখ দুঃখ, ফ্যান অ্যান্ড পেন্সিল, লাইক দিস ওয়ান্স। এই হচ্ছে ভিউয়ার্স কমার ব্যবহার। আরো বেশ কিছু ব্যবহার আছে, দেখাচ্ছি। যেমন এখানে আমি লিখেছি ডাইরেক্ট স্পিচে রিপুটিং ভার্ব, আরবি মানে রিপুটিং ভার্ব। আমরা জানি রিপুটিং ভার্ব রিপোর্ট স্পিচ থাকে। এই রিপুটিং ভার্বের পর যেমন আমি লিখেছি হি সেড, এখানে সেড হচ্ছে রিপুটিং ভার্ব, তারপরে আমরা কমা ব্যবহার করেছি। এরপরে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে আছে। এই হচ্ছে কয়েকটা ব্যবহার। আর কিছু ব্যবহার আপনাদের দেখিয়ে আসি, চলুন। এবার অন্যান্য ব্যবহারগুলো দেখে নিচ্ছি। প্রথমে যা দেখবো, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব ফ্রেজ কোন সেন্টেন্সের প্রথমে মধ্য উভয় পাশে থাকলে তবে আমরা কমা ব্যবহার করতে পারবো। যেমন আমি এখানে লিখেছি রানিং অ্যাওয়ে, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজের পরে এখানে কমা প্রথমে আছে, এর জন্য পরে ব্যবহার করেছি, এবং বাকি অংশ দা কালপ্রিট এসকেপড হিমসেলফ। আবার এমনি মাঝে আছে বলে দুই পাশে। আবার যদি শেষে থাকতো কোন অবস্থায় তবে আমরা তার আগে দিতাম, তাহলে বুঝে গেলাম প্রথম থাকলে পরে, মাঝে থাকলে উভয় পাশে, এবং শেষে থাকলে আগে। হয়ে গেল এখানে সুপার একটা ফ্রেজ। এবার আসি একই শব্দের পুনরুক্তি, অর্থাৎ একই শব্দকে দুইবার উক্ত করা হলে সেক্ষেত্রে প্রথমটির পর একটু খেয়াল করি। যেমন ইউ আর কোয়াইট ক্যাপেবল অফ ডুইং দিস ওয়ার্ক। হ্যাঁ, যেমন ইউ আর ভেরি ভেরি গুড, খুব খুব ভালো। তো এখানে খেয়াল করি কোয়াইট দুইবার এসেছে, যেন প্রথম কোয়াইটের পর আমরা কমা ব্যবহার করেছি। দেন অ্যাডভার্ব ফ্রেজ প্রথমে থাকলে তারপর, যেমন এখানে এটা অ্যাডভার্ব ফ্রেজ, ইফ হি কামস আই শ্যাল গো। অর্থাৎ এখানে এই ফ্রেজটা আমরা যখন পরে ফ্রেজ এবং ক্লজের ক্লাসে যাব তখন এই বিষয়গুলো বিস্তারিত দেখাবো। এখন আমি কমার ব্যাপারটা দেখে যাচ্ছি। ইফ হি কামস, তাহলে এখানে অ্যাডভার্ব ফ্রেজের পরে কমা, তারপর বাকি অংশ। এবার লিখেছি ভার্বের অনুল্লেখ নির্দেশ করতে, অর্থাৎ ভার্বটাকে ওমিশন করতে হলে, উঠিয়ে দিতে হলে আমরা কমা ব্যবহার করতে পারি। যেমন খেয়াল করি শি বট এ চেইন অ্যান্ড শি, এবার খেয়াল করি সে চেইনও কিনেছে এবং অ্যাকসেপ্ট কমসও কিনেছে। তাহলে একটু খেয়াল করি এখানে কিন্তু বট হতে পারতো, কিন্তু এই বটটাকে এখানে লিখি না বলেই কমা ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ভার্বের ওমিশন অর্থে কমা বসতে পারে। এখানে বট নেই, এখানে আবার অ্যান্ড শি বট এ সেট অফ কমস। এই হচ্ছে কথা। এবার আসি পরের বিষয়টা, therefore, on the whole, for instance, however, by the way, in fine। এগুলো লিঙ্কিং ওয়ার্ডস গুলো দেখলাম আমরা, অর্থাৎ কানেক্টরস। এই ক্ষেত্রেও আমরা কি করতে পারি? কমা ব্যবহার করতে পারি। যেমন লিখেছি আমরা অ্যাপ্লিকেশন লিখি therefore friend hope, বাকি শুধু বুঝি আমি লিখলাম না, friend hope that you will be kind enough like this one। এবার আসি however, অর্থাৎ যাই হোক, you have to overcome। তাহলে এখানে however এর পরে আমি কমা ব্যবহার করেছি। এই হচ্ছে কমা ব্যবহারগুলো। আর এখানে একটা লিখেছি দেখেন, খুবই কমন, চিঠিপত্রে ডেট লিখতে, অর্থাৎ চিঠি যখন আমরা তারিখ লিখি তখন সেক্ষেত্রে আমাদেরকে কমা ব্যবহার করতে হতে পারে। যেমন আমি এখানে লিখেছি জুন 30, 2020। এখানে এদের ইয়ারের আগে এবং ডেটের পরে কমা ব্যবহার করেছি, এরকম হতে পারে। চলুন আরো কয়েকটা ব্যবহার দেখে আসি। সো ভিউয়ার্স, এবার দেখি অন্যান্য বিষয়গুলো। যেমন আমি এখানে লিখেছি হ্যালো, ইয়েস, নো, ওয়েল, বাট বাক্যের শুরুতে বসলে। আমি একটা উদাহরণ দেখিয়েছি, ঠিক তেমনি করে অন্যান্য ক্ষেত্রেও এমন হবে। যেমন আমি লিখেছি ইয়েস আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি আমার কাজটি করেছি। নো আই হ্যাভ নট ডান দিস, নো আই উইল নট গো দেয়ার, লাইক দিস ওয়ান। আবার এখানে লিখতে পারি হ্যালো হাউ আর ইউ, অর্থাৎ কমা দিয়ে হবে। ভিউয়ার্স, এরপর আসি
যদি হয় না অথবা অলদো থাকে কোনো সেন্টেন্সে, তবে কি হতে পারে, অর্থাৎ কোনো কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে, সেক্ষেত্রে আমরা কমা ব্যবহার করতে পারি। যেমন এখানে আমি লিখেছি when the office is busy, অর্থাৎ অফিসে যখন কাজ থাকে, অনেক বেশি ব্যস্ততা থাকে, he has to work late, তাকে অনেক বেশি কাজ করতে হয়, অর্থাৎ তাকে অনেক বেশি পরিমাণে কাজ করে দেরি করতে হয়। এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে এক্সাম্পলস, খুবই ইম্পর্টেন্ট, একটু বলি, বা ক্লজকে আলাদা করতে, অর্থাৎ এখানে কোনো কর্মপদ অথবা পরিশিষ্ট কোনো তথ্য প্রদান করতে, অথবা পরিচয় বলতে পারি আমরা, পরিচিতি, কর্মপদ, পরিশিষ্ট, ওরকম কিছু বিশেষ কোনো কিছুকে একসঙ্গে সংশ্লিষ্ট করার জন্য, যোগ করার জন্য যেটা করা হয় সেটাকে আলাদা করে দেওয়ার জন্য কমা ব্যবহার করতে পারে উভয় পাশে। খেয়াল করি, কাজী নজরুল ইসলাম, এবার আসি 1976 একটুখানি হইতো, কিন্তু এখানে লিখেছি দ্য রিবেল ফাইট অফ বাংলাদেশ, বাংলাদেশের বিদ্রোহী কবি। এই যে তার পরিচিতিটা, তার কর্মপরিচয় বা তার যে কর্মপদ, এইটাকে আলাদা করার জন্য আমি দুদিকে কমা ব্যবহার করেছি। এটা হচ্ছে অ্যাডভান্স প্লেস বা ক্লজ হয়ে গেল ভিউয়ার্স। এবার আসি শেষের যেটা, দুটি প্রিপোজিশন বা অ্যাডজেক্টিভের পরে যদি একটি মাত্র নাউন থাকে, অর্থাৎ দুটি অ্যাডজেক্টিভ কিংবা দুটি প্রিপোজিশন, এর পরে যদি একটি মাত্র নাউন থাকে, তবে আমরা উভয় প্রিপোজিশন বা অ্যাডজেক্টিভের পরে, অর্থাৎ অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের পরে, আর যে প্রিপোজিশন থাকে তবে প্রিপোজিশন পরে, উভয়টার ক্ষেত্রেই। যেমন আমি লিখেছি হি স্টাডিড হার্ড ফর, এখানে পড়ানো হচ্ছে, পড়টা হচ্ছে জন্যে বা কারণে, সে কঠোর পরিশ্রম করেছে, এজন্য সে পরীক্ষা সফলে এসেছে। হি স্টাডিড হার্ড ফর, এখানে পর একটা প্রিপোজিশন, এন্ড কেম আউট ফার্স্ট ইন একটা প্রিপোজিশন ইন দ্য এক্সামিনেশন, সে কঠোর পরিশ্রম করেছে, এই জন্য সে পরীক্ষায় প্রথম হয়ে এসেছে। তো এই যে বললাম, এখানে পর আছে, এখানে ইন আছে, এবং পরে এক্সামিনেশন একটা নাউন, এই জন্য দুইটা প্রিপোজিশনের পরে কমা ব্যবহৃত হয়েছে। এই ছিল ভিউয়ার্স আমাদের কমা এবং ফুল স্টপের ব্যবহার সম্পর্কে। আশা করি আপনারা ক্লাসটি দেখে উপকৃত হবেন। তো আশা করছি পরবর্তী কোনো ক্লাসে অন্যান্য বিষয়গুলো নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সুস্থ, সুন্দর, ভালো থাকবেন। আর অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং সমর্থন দিবেন। আপনারা ভালো থাকবেন। গুড বাই ফ্রম অল অফ ইউ।